আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 21 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অন্তর নিজের রুমে প্রবেশ করলো। দরজায় দাঁড়িয়ে চোখ গেল প্রিয়তার দিকে। সাথে সাথেই বুকটা কেঁপে উঠলো তার। এতদিন এই রুমটা তার নিজের ছিল, আজ থেকে এই রুমটা তার একার নয়। তার জীবনের সবকিছুর সাথে জুড়ে গিয়েছে প্রিয়তা। শ্যামবর্ণের লম্বা স্লিম দেহের অধিকারী শান্ত চেহারার ছেলেটা দেখতে বেশ সুদর্শন। বিয়ের প্রথম রাতটা প্রতিটা ছেলে মেয়ের জীবনে অনেক কাঙ্ক্ষিত একটি রাত, কিন্তু অন্ত আর প্রিয়তা দুজনেই দুর্ভাগা। এই রাতটা দুজনের জন্যই বিষাদের। অন্ত নিজের অজান্তেই প্রিয়তাকে মনে মনে ভীষণ ভালোবেসেছিল। সেই ভালোবাসা অনেক গভীর ছিল, কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি। মাঝে মাঝে প্রিয় মানুষকে পাওয়াটা না পাওয়ার চেয়ে বেশি কষ্ট দেয়, কেননা নিজের ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য কাঁদছে, এও কি সহ্য করার মতো? অন্ত বিষণ্ণ মনে পা বাড়ালো। সে যেন স্বপ্ন দেখছে। কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি প্রিয়তা তার বউ হবে। আসলে ভাগ্যটাই সব, ভাগ্য অনেক কিছু ম্যাটার করে। অন্ত নিঃসন্দেহে প্রিয়তার কাছে এগিয়ে গেল। খাটের কোনায় বসে প্রিয়তার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আই এম সরি প্রিয়তা, আমি তোমাকে এইভাবে বিয়ে করতে চাইনি কখনো। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, তোমাকে কিছু বলার ভাষা আমার জানা নেই। প্লিজ আর কেঁদো না, এভাবে কাঁদলে আমার কষ্ট হচ্ছে। দুঃখ চিরকাল স্থায়ী নয় প্রিয়তা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। অন্তর কথায় প্রিয়তা অন্তর দিকে রাগে চোখে তাকালো। অন্তর কোনো কথা সে সহ্য করতে পারছে না। রাগে সমস্ত শরীর টকবক করছে। দাঁতে দাঁত চেপে অন্তর গালে জুড়ে থাপ্পড় মারলো। অন্তর শার্টের কলার দুই হাতে চেপে ধরে উত্তেজিত হয়ে বলল, কি ঠিক হবে? হ্যাঁ, কি ঠিক হবে? কে বলেছিল আমাকে বিয়ে করতে? কেন বিয়ে করলেন আমাকে? শ্রাবণ যদি ফিরে আসে আমি কি উত্তর দিব? কি বলবো আমি শ্রাবণকে? কেন বিয়ে করলেন আমাকে? আমি কিছুই মেনে নিতে পারছি না। শ্রাবণ এসব করেছে, আমার ভালোবাসা মিথ্যা হতে পারে না। আপনি কোনো চক্রান্ত করেননি তো? আমার শ্রাবণের কোনো ক্ষতি করে আমাকে বিয়ে করেননি তো? অন্তর দুই ঠোঁট চেপে ধরে নিজেকে সামলিয়ে বলল, শ্রাবণ ফিরে এলে আমি নিজে তোমাকে শ্রাবণের হাতে তুলে দেব, বিলিভ মি। প্রিয়তা বলল, আমাকে শ্রাবণের হাতে তুলে দিয়ে নিজে হিরো সাজতে চান? আমার মানসিক এই বাজে পরিস্থিতিতে অমানুষের মতো আমাকে বিয়ে করলেন কেন? অন্ত বলল, আমি প্রান্তিক ভাইয়ের কথা ফেলতে পারিনি প্রিয়তা। প্রিয়তা বলল, কোনোদিনও আপনাকে আমি ক্ষমা করব না, কোনোদিনও না। ভুলে আমাকে আপনার বউ ভাববেন না। অন্ত বলল, আমি কি করেছি প্রিয়তা? তুমি কেন আমাকে ভুল বুঝছো? প্রিয়তা বলল, তাহলে কাকে ভুল বুঝবো, কাকে বিশ্বাস করব? কে ভালো আর কে খারাপ কিভাবে বুঝবো? অন্ত বলল, সময় তোমাকে আপনজন চেনাবে প্রিয়তা। বলে অন্ত প্রিয়তার দুই হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল। মুখ ভারী করে উঠে গেল। সারাদিন ভীষণ ক্লান্ত সে। আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি বের করে শহরে গেল। প্রিয়তা বিছানায় বসে বসে কাঁদছে। শ্রাবণের হাসি, কথা বলা, কেয়ার করা সব দুচোখে ভেসে উঠছে। মস্তিষ্ক স্থির থাকছে না প্রিয়তার। দুই কানে হাত চেপে ধরে কাঁদছে। মাঝে মাঝে মানুষের জীবন এমন কিছু ঘটে যায় যা মানুষের কল্পনারও বাইরে থাকে। মানুষ যা ভাবে না তাই ঘটে যায়। অন্ত ওয়ালে হাত বাঁধিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। প্রিয়তার থাপ্পড়ের শব্দ মিনিটে মিনিটে প্রতিধ্বনিত হচ্ছে, তার কানে বেজে উঠছে। এমন সময় কিছু একটা শব্দ হলো। শব্দটা কর্ণ করে যেতে অন্ত ওয়াশরুমের দরজা খুললো। দরজা খুলেই দেখলো প্রিয়তা খাটের উপর চেয়ার নিয়ে ফ্যানের সাথে শাড়ির আঁচল পেঁচিয়ে গলার দড়ি দেওয়ার চেষ্টা করছে। অন্ত রুমে আসতে প্রিয়তা চেয়ার ফেলে দিল পায়ের নিচ থেকে। দৃশ্যটা অন্তর চোখে যেতেই এক ছুটে গিয়ে প্রিয়তার দুই পা জড়িয়ে ধরে প্রিয়তাকে উঁচু করে ধরলো। প্রিয়তাকে ধরে গলা থেকে শাড়ি খুলে কুলে করে নিচে নামিয়ে উত্তেজিত হয়ে বলল, পাগল হয়ে গিয়েছো তুমি? এটা কি করছিলে? আমাকে সারা জীবন অপরাধী বানাতে চাও? এখনই তো খারাপ কিছু হতে পারতো, যদি কিছু হয়ে যেত তোমার। অন্তর চোখে মুখে প্রিয়তার কিছু হয়ে যাওয়ার ভয়ের আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। এতটা উত্তেজিত হয়ে কথা বলছে যেন অন্ত নিজেরই প্রাণ বেরিয়ে যাচ্ছে। প্রিয়তা কেঁদে কেঁদে বলল, কেন বাঁচালেন আমাকে? কতবার বাঁচাবেন? অন্ত বলল, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ তোমার কিছু হতে দিচ্ছি না আমি প্রান্তিক ভাইকে কথা দিয়েছি তোমাকে অক্ষত রাখবো, ভালো রাখবো। প্রিয়তা বলল, একটা জীবিত মানুষকে না হয় বাঁচিয়ে রাখা যায়, কিন্তু একটা মৃত মানুষকে কিভাবে বাঁচাবেন আপনি? আপনার কি মনে হয় না আমি মরে গেছি অন্ত ভাইয়া? এত কিছুর পরও আমার মন আত্মা কিভাবে জীবিত থাকবে? অন্ত বলল, এই মুহূর্তে তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। প্লিজ শাড়ি চেঞ্জ করো প্রিয়তা। এই কলঙ্কিত শাড়ি তোমাকে আর পরতে হবে না। যে শাড়ি তোমার গলার ফাঁসি হতে পারে সেই শাড়ি তোমাকে পরতে হবে না। চলো শাওয়ার নিবে, মাথা ঠান্ডা হবে। প্রিয়তা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অন্ত প্রিয়তার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। শাওয়ার নিচে প্রিয়তাকে দাঁড় করিয়ে দিল। শাওয়ারের পানি আর প্রিয়তার চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। অন্ত নিজের পোশাক নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চেঞ্জ করে নিল। প্রিয়তাকে একটা থ্রি পিস দিয়ে বলল, এটা পরে নাও। প্রিয়তা থ্রি পিসটা পরে বাইরে বেরিয়ে এলো। অন্ত একটা মেডিসিন প্রিয়তার হাতে দিয়ে বলল, অনেক চোখের পানি ফেলেছো, এটা মাথায় পেনের ওষুধ, খেয়ে নাও। শ্রাবণ যদি ফিরেও আসে তুমি বেঁচে না থাকলে ওর কাছে যাবে কিভাবে? প্রিয়তা অন্তর হাত থেকে ওষুধটা খেয়ে নিল। ওষুধটা খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়লো। অন্ত সারা রাত প্রিয়তার মুখের দিকে তাকিয়ে চেয়ে রইল। এক মিনিটও ঘুমালো না। যদি সে ঘুমালে প্রিয়তা উঠে একটা অ্যাক্সিডেন্ট ঘটায় তাহলে কি হবে? এসব ভেবে ভেবে রাত কাটিয়ে দিল। পরের দিন সকাল 7টায় প্রিয়তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই বুকের মাঝে বাড়ি মেরে উঠলো। অসহনীয় ব্যথায় চিনচিন করে উঠলো বুক। রাতের এই তীব্র ব্যথা আবারও শুরু হলো। হঠাৎ খেয়াল করলো বারান্দায় আগুনের লালচে আলো দেখা যাচ্ছে। প্রিয়তা বিছানায় নেমে বারান্দায় গিয়ে দেখলো তার বেনারসি আগুনে পড়ছে। কাল রাতে এই বেনারসি সে বারান্দায় শুকাতে রেখেছিল। এই বেনারসিটা শ্রাবণ তাকে কিনে দিয়ে বলেছিল, এই লাল টুকটুকে বেনারসিতে আমি আমার বধূরূপে তোমাকে দেখবো প্রিয়তা। সেই শুভক্ষণ আর বেশি দূরে নয়।
অন্ত পায়ের উপর পা তুলে চেয়ার নিয়ে বসে আছে, তার সামনেই পড়ে যাচ্ছে প্রিয়তার বেনারসি। প্রিয়তা ঘুম থেকে উঠে শাড়ি পরতে দেখে ভয় পেয়ে গেল, আগুন আগুন বলে চিৎকার করে উঠল। প্রিয়তার চিৎকার দেখে অন্ত দ্রুত চেয়ার থেকে উঠে এসে প্রিয়তার সামনে দাঁড়ালো, খুব উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে প্রিয়তা? প্রিয়তা ঘুম থেকে হঠাৎ উঠে এত ভয় পেয়ে গিয়েছে, অন্তকে জড়িয়ে ধরে বলল, আগুন লেগেছে, আগুন। এক নাগারে কয়েকবার আগুন আগুন বলে চিৎকার দিল। অন্ত প্রিয়তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, ভয়ে হাতুড়ি বাড়ি দিচ্ছে বুকের ভেতর। অন্ত প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আগুন লাগেনি, আমি আগুন লাগিয়েছি, ভয় পেও না, আমি আগুন লাগিয়েছি। কথাটা প্রিয়তার কর্ণকুহরে প্রবেশ করতে প্রিয়তার হুঁশ ফিরে এলো। সে দ্রুত অন্তর্বুক থেকে মাথা তুলল, খানিকটা দূরে সরে দাঁড়িয়ে একবার একবার জ্বলন্ত শাড়ির দিকে তাকাচ্ছে। প্রিয়তা দ্রুত শাড়িটির কাছে যায়, নিজের হাত দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে করতে বলে, আপনি আমায় ভালোবাসার চিহ্ন জ্বালিয়ে দিচ্ছেন, এটা আমার শ্রাবণের দেওয়া শাড়ি, আপনি আগুনে পোড়াচ্ছেন কেন? তার মানে সবকিছুর পেছনে আপনার হাত আছে, আপনি কালপ্রিট, আপনি শ্রাবণের বন্ধু সেজে শ্রাবণের কিছু করছেন। অন্ত জোর করে প্রিয়তাকে আগুনের কাছ থেকে সরিয়ে আনলো। প্রিয়তা জোরাজুরির চেষ্টা করলো, কিন্তু অন্তর সাথে পারলো না। যতই হোক, পুরুষের শক্তির সাথে পেরে ওঠা কি নারীর সাধ্যতে আছে? অন্ত প্রিয়তার দুই হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? শ্রাবণ, শ্রাবণ আর শ্রাবণ, শালা তো নিজে গায়েব হয়েছে, এই সাথে তোমার মাথাটা একবারে খেয়ে দিয়েছে। আমি কেন শ্রাবণের সাথে কিছু করতে যাব? শ্রাবণ নিজেই তো পৃথিবীর সব থেকে বড় বেইমানি করে নিখোঁজ হয়েছে, তুমি একবারও শ্রাবণের দোষ দেখছো না? শ্রাবণের এত বড় অন্যায়ের পরেও তুমি ওর দোষটা সম্পূর্ণরূপে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। এখানে আমার অন্যায়টা কি? প্রিয়তা বলল, আপনার অন্যায় নেই, তাহলে এই শাড়ি পুরাচ্ছেন কেন? অন্ত বলল, এই শাড়ি পুরাবো না, কাল রাতে এই শাড়ি দিয়ে তুমি যে অঘটন ঘটাচ্ছিলে, তারপরও এই শাড়ি আমি কিভাবে ঘরে রাখবো? তোমার আম্মুকে রাতের ঘটনা জানিয়েছিলাম, সবটা শুনে উনিই বলেছেন, কেউ গলায় ফাঁস দিলে সেই শাড়ি আর ঘরে রাখতে নেই, আগুনে পোড়াতে হয়। আমি তোমার জন্য করছি সব, যা করছি তোমার ভালোর জন্য, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অন্তর কথা শুনে প্রিয়তা শান্ত হলো। সে অকারণে অন্তকে ভুল বুঝলো, ভালো মন্দ সব চিন্তা ভাবনার বাইরে চলে গিয়েছে প্রিয়তার। সে আবারও কেঁদে দিল, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে উপর হয়ে শুয়ে পড়লো। প্রতিটা সেকেন্ড যেন কয়েক যুগের সমান যাচ্ছে তার। মনে হচ্ছে তার জীবনে এই খারাপ সময়টা আজীবন থেকে যাবে, এই বাজে সময়টা আর ফুরাবে না, এভাবেই অনন্তকাল জ্বলতে থাকবে তার হৃদয়, মানসিক অশান্তিতে পুড়ে যাবে সারা দেহ। অন্ত শাড়ির ছাইগুলো বাকেটে তুলতে তুলতে বলল, শাড়িটা আমি বাইরে কোথাও নিয়ে পুরাতে পারতাম, কিন্তু তোমাকে রেখে গেলে যদি আবার উল্টাপাল্টা কিছু করতে, বলেই অন্ত দীর্ঘশ্বাস ছাড়লো। আর এদিকে খালি গায়ে প্রান্তিক উপর হয়ে শুয়ে আছে। সে সবসময় উপর হয়ে শুয়ে থাকে, সারা রাত ঘুমায়নি সে, বাড়ির কেউই সারা রাত ঘুমায়নি। সকালে সবাই চোখ বুঝেছে, কিন্তু রজনীর চোখে ঘুম নেই। ভালোবাসার মানুষের বেইমানি প্রতিটা মানুষেরই ঘুম কেড়ে নেয়, দেয় শুধু মানসিক তীব্র যন্ত্রণা। রজনীর কানে একটা কথাই বেজে চলেছে সবসময়, প্রান্তিকের অন্য কোনো ভালোবাসার মানুষ আছে, যার জন্য সে রজনীর ভাইয়ের গায়ে হাত তুলেছে। নিজের কয়েকটা পোশাক ব্যাগে ভরে বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিল রজনী। নিঃশব্দে গিয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই দরজা খুলছে না। দরজা অনেক টানাটানির পরেও খুলছে না। এমনিতেই রজনী ভয়ে ভয়ে দরজা খোলার চেষ্টা করছিল, কারণ প্রান্তিক দেখলে আর যেতে দিবে না। রজনী কয়েকবার দরজা খোলার ট্রাই করে না পেরে পেছনে তাকালো যে প্রান্তিক জেগে গেল কিনা। পেছনে তাকাতেই হাত থেকে ব্যাগ পড়ে গেল ভয়ে। প্রান্তিক তার দিকে কপালের চামড়ায় ভাঁজ ফেলে তাকিয়ে আছে। তার মানে কি প্রান্তিক ঘুমোয়নি? রজনীর কৌতূহলী মুখ দেখে প্রান্তিক ভ্রুকুচকে বলল, দরজা খুলে বাইরে যেতে চাইলে দরজা ভেঙে যেতে হবে, অত বলতো তোমার গায়ে নেই, যদি থাকে ভেঙে ফেলো, সমস্যা নেই। রজনী বোকার মতো তাকিয়ে রইল প্রান্তিকের কথা শুনে। রজনীকে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রান্তিক বলল, দরজা লক করা, চাবি আমার বালিশের নিচে, শুধু দরজা ধাক্কাধাক্কি করে লাভ নেই, এসো চাবি নিয়ে যাও। রজনী এইবার আরো বেশি শিওর হলো প্রান্তিকের চিন্তা ভাবনার আশেপাশে রজনীর চিন্তা ভাবনা নেই। প্রান্তিকের মস্তিষ্ক অতি তীক্ষ্ণ, যা ফাঁকি দেওয়া সম্ভব নয়। রজনী এবার বেশ খানিকটা শক্ত হয়ে বলল, আমাকে আটকে রাখতে চান আপনি? কি জন্য? আমার শরীরের জন্য? মন তো অন্য কাউকে দিয়েছেন, তাহলে আমাকে কেন রেখেছেন? আমার শরীর ভোগ করার জন্য? প্রান্তিক শোয়া থেকে উঠে দাঁড়ালো, থমথমে মুড়ে রজনীর দিকে এগিয়ে এলো। রজনী দরজা পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। প্রান্তিক রজনীর কাছাকাছি এগিয়ে এসে রজনীকে দুই হাতের মাঝে রেখে দুই হাত ওয়ালে রাখলো। কষ্ট এগিয়ে রজনীর ডান গালে চুমু দিয়ে বলল, অনলি কিস ছাড়া তোমায় বিনা অনুমতিতে কিছু করেছি? কোনোদিনও করেছি? জোর করেছি কোনোদিন? রজনী বলল, তাহলে আমাকে আটকে কেন রেখেছেন এখানে? কি চান আমার কাছে আপনি? আমার মতো সহজ সরল মেয়েকে কেন শাস্তি দিচ্ছেন আপনি? প্রান্তিক বলল, তোমার কাছে কি চাই জানতে চাও রজনীগন্ধা? রজনী বলল, হ্যাঁ চাই। প্রান্তিক বলল, তোমার সুবাস চাই, তোমার সুবাস ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে, আমার শুধু তুমি চাই, তোমার অভাব আমার। আর এই যে বলছো না তোমাকে আটকে রেখেছি আমি তোমার মন আটকেছি, শুধু এমন ভাবে আটকেছি আর কোনোদিন ওই প্রান্তিক চৌধুরী ছাড়া তুমি বাঁচতে পারবে না। আমার ভালোবাসা ভুলে যাওয়ার ক্ষমতা তোমার নেই রজনীগন্ধা। রজনী বলল, আমাকে চান? আর কত মিথ্যা বলবেন আপনি? আমি আর নিতে পারছি না, আপনার দোহাই লাগে আমাকে যেতে দিন, যাকে ভালোবাসুন তাকে নিয়ে আসুন। প্রান্তিক বলল, কাকে ভালোবাসি দেখতে চাও তুমি? রজনী বলল, হ্যাঁ চাই। প্রান্তিক বলল, চোখ বন্ধ করো, আজ তোমাকে দেখাবো প্রান্তিক চৌধুরীর ভালোবাসার মানুষকে। রজনীর বুকের মাঝে বাড়ি মেরে উঠল। সে দেখতে চায় না প্রান্তিকের ভালোবাসার মানুষ, নিজের প্রিয় পুরুষের পাশে অন্য নারীকে সে সহ্য করতে পারবে না। প্রান্তিক রজনীর চোখ বন্ধ করে দিয়ে রজনীর পেছনে দাঁড়ালো। রজনীর চোখের উপর এক হাত রেখে আরেক হাত কোমরে জড়িয়ে ধরে সামনের দিকে পা বাড়ালো। কয়েক পা যাওয়ার পর রজনীর চোখ ছেড়ে দিল। এবার দুই হাত দিয়ে রজনীকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, এই দেখো সেই নারী, যে নারীকে তোমার স্বামী ভালোবেসে উন্মাদ হয়ে গিয়েছে। এই নারীর জন্য নিজের আপন বড় শালাকে প্রচন্ড মেরেছিলাম। তার অপরাধ ছিল সে না জেনে নিজের বোনকে নিয়ে খারাপ কথা বলেছিল।
এখন বলো রজনীগন্ধা, তোমার স্বামী কি ভুল করেছিল? যাকে ভালোবাসে তার নামে বাজে কথা যেই বলুক তাকে পুঁতে দেওয়া উচিত কিনা বলো। রজনী অবাক হয়ে প্রান্তিকের মুখের দিকে তাকালো। কি বলবে সে বুঝে উঠতে পারছে না, ছলছল চোখে বলল, আমার ভাইয়া আমাকে খারাপ কথা বলেছিল। প্রান্তিক রজনীকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, এজন্যই তো বলতে চাইছিলাম না, কিন্তু তোমার পাগলামিতে আমাকে বলতে বাধ্য করলো। রজনী কাঁদতে কাঁদতে বলল, আমি আবার আপনাকে ভুল বুঝলাম? আপনি আমাকে এত ভালোবাসেন তাও আমি ভুল বুঝলাম? আমি এর শাস্তি চাই, আমাকে শাস্তি দিন আপনি। প্রান্তিক বলল, শাস্তি তো দিবই, তবে আদরের। আমাকে ছেড়ে যাওয়ার সাহস দেখে অবাক হলাম। আমি যদি কখনো মরে যাই সেদিনই মুক্তি তোমার, তার আগে নয়। বেলকনিতে দাঁড়িয়ে ডান হাতের তর্জনী কপালে ঘষতে ঘষতে সিগারেট টানছে প্রান্তিক। চোখ দুটো স্থির হয়ে আছে রজনীর দিকে, নাক দিয়ে গোল গোল করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে আর রজনীর দিকে তাকিয়ে আছে। রজনীর শুভ্র রঙা শাড়ি পরেছে রুমের ভেতর, কিন্তু একা একা শাড়ি কুচি ঠিক করতে পারছে না। এতদিন যতবারই শাড়ি পরেছে প্রিয়তা শাড়ির কুচি ঠিক করে দিয়েছে, কিন্তু আজ প্রিয়তাও নেই, শাড়ির কুচিও ঠিক করতে পারছে না। প্রান্তিক সিগারেট ফেলে দিয়ে হাত দিয়ে ধোঁয়া সরালো সামনে থেকে। 3/4 পকেট থেকে কি একটা চকলেট মুখে পুরে ভেতরে প্রবেশ করলো। রুমে প্রবেশ করে রজনীর সামনে বসে পড়লো হাঁটু গেড়ে। নিচ থেকে শাড়ির কুচিগুলো ধরতে ধরতে বলল, 5 হাত মানুষ এই 12 হাত শাড়ি পরার দরকার কি? রজনী বলল, মা বলেছে পুরুষদের সৌন্দর্য দিয়ে আটকাতে হয়, শাড়ি পরলে মেয়েদের ভালো দেখা যায়, পুরুষ মানুষ মুগ্ধ হয়, তাই শাড়ি পরছি। প্রান্তিক বলল, আমি তো এমনিই ফিদা তোমার প্রতি, মাথাটা পুরো নষ্ট করে দিতে চাও নাকি? রজনী লজ্জা পেল, চোখে মুখে লাজুকতার ছড়াছড়ি। প্রান্তিক শাড়ির কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। রজনীর লজ্জারাঙ্গা মুখের দিকে তাকিয়ে এলোমেলো হয়ে গেল। প্রান্তিক যতবার ওই রজনীর দিকে তাকায় ততবারই হারিয়ে যায় অন্য কোনো জগতে। রজনীর চোখের দিকে তাকিয়ে প্রান্তিক উঠে দাঁড়ালো। হঠাৎ রজনীর পেটে প্রান্তিকের হাত স্পর্শ পেতে রজনীর শরীর শিউরে উঠল, সে কেঁপে উঠল। খেয়াল করলো প্রান্তিকের হাত তার পেটে। রজনী প্রান্তিকের হাত ধরে জড়ানো কণ্ঠে বলল, কি করছেন? প্রান্তিক রজনীর চোখে চোখ রেখে বলল, শাড়ির কুচি গুজে দিই। রজনী বলল, না আমি গুজে নিচ্ছি, ছাড়ুন। প্রান্তিক শাড়ির কুচি রজনীর হাতে ছেড়ে দিয়ে রজনীর মুখের দিকে ঝুঁকে গিয়ে বলল, তুমি চাইলে এখনই তোমার বেবির বাবা হতে রাজি আছি, আর তুমি কিনা এখনো লজ্জা পাও? রজনী শাড়ির কুচি ঠিক করে নিয়ে বলল, অসভ্য কথা। প্রান্তিক বলল, শোনো, হানিমুন থেকে ফিরে কিন্তু সবাইকে সুসংবাদ দিতে চাই, ওখানে গিয়ে কোনো লজ্জা আমি শুনবো না। প্রান্তিকের কথা শুনে রজনী বেশি লজ্জা পেয়ে গেল। খুব বেশি লজ্জা পেয়ে কি বলবে বুঝে উঠতে পারলো না। তারপর বলল, আমি কিন্তু তাহলে যাবো না এসব বললে। প্রান্তিক বলল, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব। আর শুনো, পূর্ণ প্রস্তুতি নিয়ে যাও কিন্তু। রজনী বলল, কিসের? প্রান্তিক বলল, যা বললাম। রজনী বলল, আবার ওইসব বলছেন? প্রান্তিক বলল, হানিমুনে মানুষ কেন যায়? নিশ্চয়ই রোমান্স করতে যাই। আমি তো আর কোনো আনরোমান্টিক ছেলে নই যে হানিমুনে গিয়ে সমুদ্রের নোনা পানিতে গোসল করে চলে আসবো। রজনীর চোখে কাজল লাগাতে লাগাতে বলল, মনে হচ্ছে আপনি একাই হানিমুনে যাচ্ছেন, এর আগে কেউ যায়নি। আমরা যাচ্ছি প্রিয়তার মন ভালো করতে, নিজেরা রোমান্স করতে নয়। প্রান্তিক রজনীর হাত থেকে কাজলটা নিয়ে বলল, এই চোখ আমি না সাজালে সাজ পূর্ণ থেকে যাবে রজনীগন্ধা, এই চোখের নেশায় আমি হারিয়ে যাবো বারে বার। মুহূর্তের মাঝে প্রান্তিক কথার টপিকস ঘুরিয়ে দিল। খুব মনোযোগ দিয়ে রজনীর চোখে কাজল পরিয়ে দিচ্ছে। রজনী প্রান্তিকের দুই কাঁধে হাত রেখে প্রান্তিকের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলে মানুষ কাউকে ভালোবাসলে তার সব বিষয়ে কত বেশি যত্নবান হয় সেটা প্রান্তিককে দেখলেই বোঝা যায়। প্রিয়সীর চোখে কাজল থেকে শাড়ির কুচি সব জায়গায় যত্নের কমতি নেই। কাজল পরানো শেষ করে প্রান্তিক রজনীর চোখে মুখে দিয়ে হালকা ফু দিয়ে বলল, আমি তোমার চোখের কাজল হতে চাই প্রিয়তমা, সারাক্ষণ ওই নেশা ভরা চোখে লেগে থাকতে চাই। রজনী আবারও লজ্জা পেল, প্রান্তিকের বুকে মুখ লুকালো, কোনো কথা বলল না, শক্তভাবে প্রান্তিককে জড়িয়ে ধরলো। মাঝে মাঝে কথা না বলেও নিজের সমস্ত অনুভূতি প্রকাশ করা যায়। প্রান্তিক রজনীর মাথায় চুমু দিয়ে বলল, এভাবে হাঁক দিলে বেসামাল হয়ে যাবো তো রজনীগন্ধা। রজনী বলল, আপনি আমার এত কাছে আছেন তবুও কেন এত পরাণ পড়ছে বলুন তো? প্রান্তিক বলল, এই যে রাগ করে কথা না বলেছিলে এই জন্য। প্রিয় মানুষের থেকে যতটা দূরে থাকবা তার থেকে দ্বিগুণ কাছে আসার টান বাড়ে, বুঝলে? এই জন্য মাঝে মাঝে দূরত্ব প্রয়োজন আছে। কথাটা বলতে বলতেই প্রান্তিকের কাশি শুরু হলো। কাশতে কাশতে বুক চেপে ধরলো, বুক কেমন যেন চুরমার হয়ে যাচ্ছে, বুকে তীব্র ব্যথা হচ্ছে। বুক চেপে ধরে বসে পড়লো। প্রান্তিককে এভাবে অসুস্থ হতে দেখে রজনী ভয় পেয়ে গেল, খুব অস্থির হয়ে উঠলো। অস্থির কণ্ঠে বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার? কোথায় কষ্ট হচ্ছে? বুকে খুব কষ্ট হচ্ছে, পানি দেবো? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর আমি একটু অসুস্থতার মাঝে ভয়েস দিলাম, তো একটু গরমিল হলে আপনারা মানিয়ে নিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।